বিরোধী দল নেতাকে মাইক দেন। বিগত ঈদের সময় যেভাবেই হোক অনেকগুলো মানুষের জীবন চলে গেছে। এর মাঝে দুইটা ঘটনা খুবই হৃদয় বিদারক। একটা ট্রেনের সাথে বাসের সংঘর্ষ, আর একটা ফেরিতে ডুবে অনেকগুলো মানুষের জীবন। এদিকে আজকের সংসদ অধিবেশনে জামাতে আমিরকে কঠিনভাবে অপমান করে সংসদের স্পিকার। জামাতে আমিরের খারাপ অবস্থা হয়, তারেক রহমান অ্যাকশন নিয়েছেন সংসদ ভবনের ভিতরে। জাতীয় সংসদে আলোচনা তোলেন রুমিন ফারহানা। ডেইলি স্টারের একটি সংবাদের সূত্র ধরে বক্তব্যের জন্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে আমির হামজার বিচার চান রুমিন। বিএনপি সরকার ক্ষমতায় এসে ১/১১ কুশীলব অনেককেই গ্রেপ্তার করছে, এরকম দৃশ্য আমরা দেখছি। একাধিক সেনা কর্মকর্তাকে, সাবেক সেনা কর্মকর্তাকে তারা গ্রেপ্তার করেছে, কয়েক দফায় রিমান্ডে নিয়েছে। সেই দৃশ্য যখন আমরা দেখছি তখন চতুর্দিকে আলোচনা চলছে যে ১/১১ কুশীলব কি সাবেক সেনা কর্মকর্তারাই শুধু, নাকি সিভিল সোসাইটির সুশীল সমাজের প্রতিনিধি কেউ কেউ ১/১১ সংগঠিত করেছেন, পেছনের মাস্টারমাইন্ড ছিলেন। কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটালেন তিনি। বিরাট বিজয়। বিএনপি সরকার লাইনে আসতে বাধ্য হয়েছে, আমাদের দাবি মানতে বাধ্য হয়েছে। এটা একটা সুখবর, আলহামদুলিল্লাহ। দিস ইজ বাংলাদেশ। তারেক রহমান বুঝতে পেরেছেন। প্রভাবশালী প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগ করছেন বলে খবর উঠেছে, এমনকি রাজনীতি থেকে অবসরের কথাও শোনা গেছে। তারেক রহমান আগে ছিল খাম্বা, ছিল না বিদ্যুৎ, এখন আছে পাম্প, নেই কোনো জ্বালানি। আজকের সংসদ অধিবেশনে অসংখ্য অভিযোগ আসে তারেক রহমানের বিরুদ্ধে। অন্যদিকে জামাতে আমির একটি বক্তব্য দেন, সেই বক্তব্যের কারণে স্পিকার জামাতে আমিরের উপর কেঁপে যায় এবং স্পিকার কঠিন একটি পদক্ষেপ নেয় সংসদ চলাকালীন। জামাতে আমিরও কঠিন একটি পদক্ষেপ নেন। এই পদক্ষেপের কারণে তারেক রহমানের উপর সরাসরি প্রভাব পড়ে, তারেক রহমান নতুন সিদ্ধান্ত নেন। আজকের সংসদে অসংখ্য ঘটনা ঘটেছে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। অসংখ্য এমপিদের বক্তব্যে অনেক তথ্য উঠে আসে। অন্যদিকে জামাতে আমিরের বক্তব্য, তারেক রহমানের বক্তব্য, এমনকি স্পিকারও যে অ্যাকশন নেন সেটাও দেখতে পারবেন। সংসদে এই বিষয়ে আমাদেরকে আলোচনার সুযোগ যেন তৈরি করে দেওয়া হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা পরবর্তীতে বিল আকারে অধিকতর যাচাই বাছাই করে আপনাদের সামনে সেগুলো আনব মাননীয় স্পিকার, সেটা যথাসময়ে উত্তর দেব আমরা। বলেন। বিরোধী দল নেতা। ধন্যবাদ আপনাকে। আমি আজকের যে কর্মসূচি পেয়েছি সেখানে সম্পূরক কার্যসূচি বলে আরেকটা পেজ পেয়েছি। তো এখানে কিছু বিল সামনে আনা হয়েছে এবং এগুলা অধ্যাদেশকে কেন্দ্র করেই হয়েছে বলে আমার ধারণা। যদি তাই হয়ে থাকে তাহলে ১৩৩টা অধ্যাদেশ এটাকে যাচাই বাছাই করার জন্য একটা বিশেষ কমিটি হয়েছিল। সেই কমিটি থেকে একটা রিপোর্ট সেদিন পেশ করা হয়েছে, আপনি যেটা অনুমোদন করেছেন। সেখানে কিছু অধ্যাদেশ ল্যাপসের প্রস্তাব আছে। আমরা এই বিষয়গুলো আগের যে নোটিশ পেয়েছিলাম তার সাথে মিলিয়ে আমরা দেখলাম যেগুলো ল্যাপস করা হয়েছে প্রস্তাবনায়, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা জুলাই স্পিরিটের সাথে সম্পৃক্ত। আমি আপনার বরাবরে বিনয়ের সাথে বলবো যে আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই এবং সেটা সংসদের প্রপার্টি। সংসদে এই বিষয়ে আমাদেরকে আলোচনার সুযোগ যেন তৈরি করে দেওয়া হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় আইনমন্ত্রী কিছু বলবেন? বলুন। স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা যে দুইটা বিলের ব্যাপারে আজকে উত্থাপন করেছেন, উনি হয়তো এটা মিস করে গেছেন। এটা কোনো অধ্যাদেশ থেকে উচ্চারিত কোনো আইন নয়, এটা ফ্রেশ বিল আকারে দুইটি মন্ত্রণালয় পাঠিয়েছেন। এই দুটি বিল ১৩৩টা অধ্যাদেশের অন্তর্ভুক্ত নয়, ফলে এটা ফ্রেশ বিল আকারে আসছে। আর উনি যে একটা আলোচনার কথা বলেছেন ১৩৩টা অধ্যাদেশের বিষয়ে আপনাদের সামনে যখন আসবে তখন উত্থাপন করব। ওনারা যেটা বলছেন আমরা ল্যাপস করেছি, কোনোটা হেফাজত করা হচ্ছে, আমরা পরবর্তীতে বিল আকারে অধিকতর যাচাই বাছাই করে আপনাদের সামনে সেগুলো আনব মাননীয় স্পিকার, সেটা যথাসময়ে উত্তর দেব আমরা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি আমারটা একটু শুনুন। আজকে আমরা দুটি বিল সম্পর্কে আলাপ আলোচনা বিবেচনা করব। এগুলো তো সর্বসম্মতিক্রমে যে দুটি বিল এখানে এসেছে সেটি ওই বিরোধী দল নেতাকে মাইক দেন। বিগত ঈদের সময় যেভাবেই হোক অনেকগুলো মানুষের জীবন চলে গেছে এবং এর মাঝে দুইটা ঘটনা খুবই হৃদয় বিদারক। একটা ট্রেনের সাথে বাসের সংঘর্ষ কুমিল্লায়,
আর একটা ফেরিতে ডুবে অনেকগুলো মানুষের জীবন। আমরা কি অনুরোধ করতে পারি যে তাদের জন্য এই মহান সংসদে আমরা একটু দোয়া করব, তাদের মাগফিরাতের জন্য, এবং তাদের আত্মীয় স্বজন তারা সহ আরও যারাই নিহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, তাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমাদেরকে 9 তারিখের মধ্যে কয়েকটা বিল পাশ করতে হবে, 93টি বিলের মতো পাশ করতে হবে। তারপরেও আপনাদের অনেক বক্তব্য সেখানে থাকবে। শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে বিএনপি থেকে বহিষ্কার, রাজনীতিতে তোলপাড়। বিএনপির নীতির বাইরে যাওয়ায় সালাউদ্দিনকে বিএনপি থেকে বহিষ্কার। একজন প্রধানমন্ত্রী, আরেকজন তার মন্ত্রী। প্রধানমন্ত্রী বলছেন এক কথা, মন্ত্রী বলছেন উল্টো কথা। প্রধানমন্ত্রী বলেছিলেন গণভোটে হ্যাঁ দিন, মন্ত্রী বলছেন গণভোট প্রতারণার দলিল। প্রধানমন্ত্রী সমর্থন করেছিলেন জুলাই সনদ, মন্ত্রী ঘোষণা করছেন সেটা বেআইনি। এটা কি? এটা কেমন সরকার? এটা কি বিদ্রোহ নয়? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি 31 মার্চ এবং 1 এপ্রিল জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। তিনি বলেছেন রাষ্ট্রপতির এই আদেশ জারি করার ক্ষমতাই ছিল না। 1973 সালের 7 এপ্রিল থেকে এই ক্ষমতা রহিত। তিনি বলেছেন এই আদেশ এখতিয়ার বহির্ভূত, সংবিধান লঙ্ঘন, এবং এই কথা বলে তিনি গণভোট বাতিল করে দিয়েছেন। ঘোষণা করেছেন যে গণভোটে প্রায় 7 কোটি মানুষ ভোট দিয়েছে, যেখানে 70% মানুষ হ্যাঁ বলেছে, সেটা মান্য করা হবে না। কিন্তু একটা মিনিট দাঁড়ান, একটা মিনিট। এই একই জুলাই সনদ, এই একই গণভোট, এটা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কি বলেছিলেন জানেন? 30 জানুয়ারি 2026 নির্বাচনের মাত্র 2 সপ্তাহ আগে তারেক রহমান নিজে, বিএনপির চেয়ারম্যান, দেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি আহ্বান জানিয়েছিলেন গণভোটে হ্যাঁ দিতে। ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং না, সেখানে হ্যাঁর পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো? তিনি বলেছিলেন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি জনগণকে বলেছিলেন যান ভোট দিন, হ্যাঁ বলুন, এবং জনগণ সেটাই করেছে। তারা গিয়েছে, ভোট দিয়েছে, 70% মানুষ হ্যাঁ বলেছে। তারেক রহমান যা চেয়েছিলেন জনগণ সেটাই করেছে। আর এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দাঁড়িয়ে বলছেন না, এটা বাতিল, এটা প্রতারণা, এটা বেআইনি। এটা কি? এটা কি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যাওয়া নয়? প্রধানমন্ত্রী বলেছিলেন হ্যাঁ, মন্ত্রী বলছেন না। এটা কেমন আনুগত্য? এটা কেমন দলীয় শৃঙ্খলা? এবং এখানে শুধু গণভোটের বিষয় নয়, এখানে বিষয় হলো একটা দেশের প্রধানমন্ত্রী, যিনি এই দেশের সর্বোচ্চ পদে আসীন, যার কথা দেশের আইন, যার নির্দেশনা সবাইকে মানতে হয়, সেই প্রধানমন্ত্রীকে তার নিজের মন্ত্রী প্রকাশ্যে অমান্য করছেন, প্রকাশ্যে জাতীয় সংসদে, সারা দেশের সামনে। এটা কি? এটা কি শুধু সালাউদ্দিন আহমদের নিজস্ব মতামত, নাকি এটা তারেক রহমানকে অসম্মান করা, তারেক রহমানকে অমান্য করা? কারণ দেখুন, একজন মন্ত্রী যখন কথা বলেন তখন তিনি নিজের কথা বলেন না, তিনি সরকারের কথা বলেন, প্রধানমন্ত্রীর কথা বলেন। একজন স্বরাষ্ট্রমন্ত্রী যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেন জুলাই সনদ প্রতারণা, তখন এটা শুধু সালাউদ্দিন আহমদের কথা নয়, এটা বিএনপি সরকারের অফিসিয়াল অবস্থান, এটা তারেক রহমান সরকারের নীতি। কিন্তু সমস্যা হলো তারেক রহমান নিজে তো 1 মাস আগে উল্টো কথা বলেছিলেন, তিনি তো গণভোটে হ্যাঁ চেয়েছিলেন। তাহলে কোনটা সত্য? তারেক রহমান কি মত পাল্টেছেন, নাকি সালাউদ্দিন আহমদ নিজের খেয়াল খুশি মতো কথা বলছেন? এবং এটাই হলো আসল প্রশ্ন, এটাই হলো যেটা এখন বিএনপির ভেতরে তৈরি করছে উত্তেজনা, তৈরি করছে দ্বন্দ্ব। কারণ বিএনপির অনেক নেতাকর্মী, বিএনপির অনেক সমর্থক, তারা গণভোটে গিয়েছিল, তারা হ্যাঁ দিয়েছিল। কেন? কারণ তারেক রহমান বলেছিলেন। তারা তাদের নেতার কথা শুনেছিল, তারা বিশ্বাস করেছিল। আর এখন সেই বিশ্বাসকে সালাউদ্দিন আহমদ বলছেন প্রতারণা। এটা কি তারেক রহমানের সমর্থকদের অপমান নয়? এটা কি বিএনপি কর্মীদের অসম্মান নয়? এবং দেখুন, এটা শুধু রাজনীতির বিষয় নয়, এটা নেতৃত্বের বিষয়। একটা দল, একটা সরকার চলে একতায়। জামাত ইসলামীর পছন্দ মতো সময় বিএনপির গোমর, বিএনপির রহস্য ফাঁস হচ্ছে, এতে জামাত শিবিরে খুশির বন্যা। দর্শক, জামাত ইসলামী তাদের জোট সঙ্গীদের নিয়ে বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়ন করতে, গণভোটের রায় বাস্তবায়ন করতে বাধ্য করতে চায়, এবং এই জন্য রাজপথে নেমে গিয়েছে, আন্দোলন শুরু করে দিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, অতীতে যেরকম সরকারি দল ভার্সাস বিরোধী দল যে দ্বন্দ্ব অথবা আন্দোলন আমরা দেখেছি, এবারকার চিত্রটা কিন্তু সেরকম নয়। এবারকার হিসাবটা একটু ভিন্ন। যেমন গত 15 বছর রাজনীতিতে টার্নিং পয়েন্ট ছিল, বোন অফ কন্টেনশন ছিল তত্ত্বাবধায়ক সরকার। এটা স্পষ্ট ছিল। আওয়ামী লীগ বলতো না, তত্ত্বাবধায়ক সরকার মানা যাবে না, এটা অসাংবিধানিক। আর বিএনপি বলতো যে তত্ত্বাবধায়ক সরকার লাগবেই।
কিন্তু এখন দেখেন জামাত বলছে জুলাই সনদ লাগবেই, বিএনপি কিন্তু বলছে না যে না না জুলাই সনদ আমরা মানি না। মজার বিষয় এখানে বিএনপিকে যদি আপনি জিজ্ঞেস করেন, তারা বলছে হ্যাঁ জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, আমরা তো জুলাই সনদ মানি, গণভোট আমরা গণভোটও মানি, গণভোটের রায়ও মানি, সব মানি। তো জামাতও বলে একই কথা, বিএনপিও বলে একই কথা, কিন্তু তাহলে তো আন্দোলন হওয়ার কথা না। তাহলে বাস্তবতা যেটা দাঁড়ায়, বিএনপি মুখে একই কথা বললেও বাস্তবে তাদের চিন্তা, তাদের অন্তরের হিসাব নিকাশ ভিন্ন। এর মানে বিএনপি এখানে মুনাফিকি করছে অথবা জামাত মুনাফিকি করছে, দুইটার একটা। যে কোনো এক পক্ষ ভুলে আছে, নইলে উপরে দুই পক্ষেরই এক কথা, তারপর আবার আন্দোলন কেন? এখানেই হচ্ছে হিসাব। এখানে জামাত যেহেতু আন্দোলন করছে, তা জামাত চাইবে যে বিএনপি বেকায়দা পড়ুক, চাপে পড়ুক এবং জামাতের দাবি তারা মেনে নিতে বাধ্য হোক। মেনে নিক সেটা না, মেনে নিতে বাধ্য হোক। কারণ জুলাই সনদ বাস্তবায়িত হলে স্বাভাবিকভাবে যে লাভ জামাতের, তার চাইতে জামাত যদি বিএনপিকে বাস্তবায়ন করতে বাধ্য করতে পারে, জামাতের ডাবল লাভ। তাহলে জামাত ডাবল ক্রেডিট পাবে যে না আমরা বাধ্য করেছি, আবার জুলাই সনদ বাস্তবায়ন হলে যে উপকার সেটা তো হবেই। দুইটা। এখন বিএনপি বেকায়দায় পড়ুক, চাপে পড়ুক, এটা জামাতের নর্মাল প্রত্যাশা। এই জায়গায় জামাতের তেমন কিছু করা লাগছে না। বিএনপি নিজেরাই নিজেদের হোমাশা করছে, নিজেরাই নিজেদেরকে মারছে, ধরা দিচ্ছে, নিজেদের রহস্য নিজেরাই ফাঁস করে দিচ্ছে। জামাতের তেমন একটা কষ্ট করতে হচ্ছে। যেমন বিএনপি যে লাইনে বর্তমানে আছে, এই লাইনটা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম। একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি যে পলিটিক্যালি বিএনপিকে গালি দেওয়া গেলেও লিগালি বিএনপিকে এখানে তেমন কিছু বলাটা খুব কঠিন। যেমন আমরা বলি যে গণভোটের রায় এখনো বাস্তবায়ন হয়নি, অথচ গণভোট এটা 70% মানুষের ম্যান্ডেট, গণভোটের উপরে কিছু নাই। কিন্তু লিগ্যাল কথা এটাই যে গণভোট ইটসেলফ ইজ নট সংবিধান সংস্কার। গণভোটের রায়ের আলোকে বাংলাদেশের যে বর্তমান সিস্টেম, তাতে পার্লামেন্টকে কিছু একটা করতে হবে এবং বাকি কাজ সাংবিধানিক প্রক্রিয়া মেনেই করতে হবে। যেহেতু জামাতও সাংবিধানিক প্রক্রিয়া মেনেই এসেছে, একদম সংবিধানকে ছুঁড়ে কেউই ফেলায়নি। যেমন এনসিপি এই সাংবিধানিক রাষ্ট্রপতির কাছেই তো শপথ নিয়েছিল এনসিপির ছেলেরা, অনেক হিসাব নিকাশ সেখানে আছে। অতএব বিএনপি যে সংবিধান করছে এটা একদম অমূলক নয় সাংবিধানিক দৃষ্টিতে। সাংবিধানিক হিসাব নিকাশে আইনের দৃষ্টিতে বিএনপির কথাই ঠিক। জুলাই সনদ বাস্তবায়নের যে পদ্ধতির কথা বিএনপি বলছে, যে প্রক্রিয়ার কথা যা বলছে, তা এই সংবিধানকে হিসাব নিকাশ মানদণ্ড হিসেবে ধরলে, এবং আপনি পার্লামেন্ট বসিয়েছেন, পার্লামেন্ট চলে, সবকিছু তো আপনার বেশিরভাগই সংবিধান অনুযায়ী চলে। তো সেখানে আপনি সংবিধান ওভারলুক করে চাইলেই যা ইচ্ছে তা করতে পারেন না। বিএনপি সরকার ক্ষমতায় এসে ১/১১ কুশীলব অনেককেই গ্রেপ্তার করছে, এরকম দৃশ্য আমরা দেখছি। একাধিক সেনা কর্মকর্তাকে, সাবেক সেনা কর্মকর্তাকে তারা গ্রেপ্তার করেছে, কয়েক দফায় রিমান্ডে নিয়েছে। সেই দৃশ্য যখন আমরা দেখছি, তখন চতুর্দিকে আলোচনা চলছে যে ১/১১ কুশীলব কি সাবেক সেনা কর্মকর্তারাই শুধু, নাকি সিভিল সোসাইটির সুশীল সমাজের প্রতিনিধি কেউ ১/১১ সংগঠিত করেছেন, পেছনের মাস্টার মাইন্ড ছিলেন। এবং ১/১১ কুশীলব যারা ছিলেন তারা অনেকেই, তাদের বেশিরভাগই এই সদ্য অতীত হওয়া অন্তর্বর্তী সরকারের কুশীলবও ছিলেন। এবং দুই আমলেই তাদের টার্গেট ছিল রাজনীতি বন্ধ করে দেয়া, বিরাজনীতিকরণ তৈরি করা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের ক্ষমতা দীর্ঘায়িত করা, যেটা আমরা গত ১.৫ বছরে প্রফেসর ইউনূস সরকারের আমলেও দেখেছি যে ১০ বছর ৫০ বছর জনগণ তাদের ক্ষমতায় দেখতে চাই, এরকম বয়ান প্রফেসর ইউনূস নিজেও দিয়েছেন। এটা নিয়ে বাংলাদেশ প্রতিদিনে একটা চমৎকার রিপোর্ট তৈরি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ১/১১ কুশীলব যারা ছিলেন তারাই এই যে ২৪-এর আন্দোলন পরবর্তী যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের কুশীলব হয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার পাকাপোক্ত সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। শেষমেশ বাধ্য হয়ে নির্বাচন দিয়ে তারা পালিয়েছেন। চলুন একটু জেনে দেখি যে ১/১১ কুশীলব বলতে শুধুমাত্র বিএনপি সাবেক সেনা কর্মকর্তাদের যখন ধরছে, তাদেরকে অপরাধী ভাবছে, তখন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ অনেকেই যারা ১/১১ কুশীলব ছিল, তারা এই সরকারে এসে আবারও রাজনীতি থেকে বিরাজনীতিকরণ এবং নিজেদের মতো করে দেশ চালানোর এবং বিদেশ নির্ভরতা তৈরি করা, গোলামির চুক্তি করা, এই মেটিকুলাস ব্যাপারগুলো কিভাবে করলেন। তাহলে অভিযোগের তীর শুধুমাত্র এই সাবেক সেনা কর্মকর্তাদের দিকে কেন থাকে, কেন অভিযোগের দিক প্রফেসর ইউনূসদের দিকে যাচ্ছে না, একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। ১/১১ কুশীলবের কথা। ১/১১ যারা কুশীলব ছিলেন তাদের অনেকেই, বেশিরভাগই এই অন্তর্বর্তী সরকার
সরকারের কুশীলব ছিলেন, সেটা অন্তর্বর্তী সরকারের মধ্যে সরাসরি সংস্কার কমিশনের সদস্য হিসেবে কিংবা পত্রিকার সম্পাদক হিসেবে পৃষ্ঠপোষকতা দেওয়া, এই ব্যাপারগুলো উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিনের একটা রিপোর্টে। বাংলাদেশ প্রতিদিন কাদেরকে এই দোষে দোষিত দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।